ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আলোচনায় এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। যাচ্ছে তার কাছে। বাপ্পি, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। গতকাল থেকে আমরা দেখেছি যে সন্ধ্যা থেকে রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে এবং সন্ধ্যার পর থেকে আমরা বারবার বলছিলাম যে 5 থেকে 6 ঘন্টা দীর্ঘস্থায়ী হতে পারে এই রেমাল এবং উপকূলে ব্যাপক তছনছ চালাবে। আসলে তাই হয়েছে, সারা রাত তো হয়েছে, সকাল থেকেও আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত রেমালের তাণ্ডব কিন্তু উপজেলায় কিন্তু আমরা বেশ ভালোভাবেই দেখেছি। সবশেষ পরিস্থিতি আসলে কি? আসলে রেমাল তার যে বিধ্বংসী তাণ্ডব চালাবে যেটি বলা হচ্ছিল, যেটি আশঙ্কা করা হচ্ছিল, সেটি কিন্তু পুরোপুরি ফলে গিয়েছে। আপনি দেখবেন যে আমরা যে ধারণা করছিলাম বা আবহাওয়া যে ধারণাটা করছিল যে কত ঘন্টা স্থায়ী হবে, সেটি কিন্তু এখনো আছে, এখনো চলমান। আমরা রাজধানীতে বসে হয়তো সেই প্রভাবটি দেখতে পাচ্ছি না, রাজধানীতে ঘুরে ঘুরে বৃষ্টি দমকা হাওয়া, কিন্তু এখন আমাদের সহকর্মীরা সরাসরি যে তথ্যগুলো দিচ্ছেন তাতে কিন্তু আসলে চোখ চরক গাছে যাওয়ার কথা। আমরা একটু আরো কয়েকজন সহকর্মীর সঙ্গে যুক্ত হব। আমরা ভোলা সহকর্মী লালমোহন, একটু ভোলা সহকর্মী উজ্জ্বলের সঙ্গে যুক্ত হব লিটনের সঙ্গে। লিটন, ভোলার কি অবস্থা এই মুহূর্তে? ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার সময় যত বাড়ছে এখানকার ভোলার ক্ষয়ক্ষতির চিহ্ন তত বেরিয়ে আসছে, ক্ষয়ক্ষতির তথ্য তত আসছে। এ পর্যন্ত ভোলায় ঘর চাপা পড়ে এবং গাছের আঘাতে আমাদের 3 জন নিহত হওয়ার খবর আমরা জানতে পেরেছি। এর মধ্যে দৌলত খানে একজন শিশু এবং বুরহানুদ্দিনে এক কৃষক ও লালমোহনে এক গৃহিণী মারা গেছেন। আহত আমরা অর্ধশতাধিক বিভিন্ন জায়গায় আহত হওয়ার খবর পেয়েছি। আর ক্ষয়ক্ষতির কথা যদি বলি, ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদী এবং বঙ্গোপসাগরের কূলে যে চর কুকরি মুকরি ঢাল চর রয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কথা আমরা জেনেছি। ঘূর্ণিঝড়ের কিন্তু আসলে যে বৈরী দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটা কিন্তু এখনো কাটেনি। আজকে গতকালকে যে বৃষ্টি এবং দমকা হাওয়া শুরু হয়েছে সেটা কিন্তু এখনো চলছে। এখনো এইখানে দমকা হাওয়া, টানা দমকা হওয়ার কারণে আসলে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। দ্বীপ জেলা ভোলায় আসলে গত 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ভোলার মানুষ। আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তাদের দেয়া যে তথ্যগুলো, সে তথ্য অনুযায়ী প্রায় 2000-এর বেশি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আসলে সময়ের সাথে সাথে এবং নেটওয়ার্ক স্বাভাবিক হলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে তাদের 18টি স্থানে বলায় 300-350 কিলোমিটার প্রায় বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে 18টি স্থানে ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরিমাণ প্রায় 1 কিলোমিটারের বেশি। তারা সেগুলো জরুরিভাবে সংস্কার করে পানি যেন লোকালয়ের মধ্যে ঢুকতে না পারে সেই ব্যবস্থাটি করছে। আর আমরা যে লোকালয়ে ঘুরে যে চিত্রটি দেখতে পেরেছি, আসলে জোয়ারের পানি এবং বৃষ্টির পানিতে কৃষিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন পর্যন্ত আমরা যে তথ্যটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে জানতে পেরেছি সেগুলোর মধ্যে তারা আসলে ক্ষয়ক্ষতির তালিকা করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটা কিছুটা ব্যাহত হচ্ছে। তো এ ছিল আমার কাছে লালমোহন থেকে ঘূর্ণিঝড় পরবর্তী সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ লিটন। এখনো দেখা যাচ্ছে বেশ ঝোড়ো হাওয়া, আপনি সাবধানে কাজ করবেন, নিরাপদে কাজ করবেন। আমরা দেখতে পেলাম যে তিনি ক্ষয়ক্ষতির কথা বলছিলেন। আমরা একটু আগে প্রতিবেদনে দেখলাম যে এখন পর্যন্ত সারা দেশে 10 জনের মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আসলে এই বড় ধরনের ক্ষয়ক্ষতি বলছি আমরা এড়াতে পেরেছি, কিন্তু আসলে কি আমরা বড় ক্ষয়ক্ষতি এড়াতে পেরেছি? যে 10টা প্রাণহানি হলো, 10টা প্রাণহানিও তো হয়েছে। আসলে কেন? আসলে ইনান, আসলে এখনকার যে অবস্থা আপনি বুঝতেই পারছেন। আমরা যদি লালমোহনের অবস্থা দেখি, সেখানে এখনো ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং নেটওয়ার্ক কিন্তু ভেঙে পড়েছে। আপনি যে প্রকৃত তথ্য পাবেন সেই সম্ভাবনা কিন্তু নেই। এখন পর্যন্ত কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় কিন্তু সঠিক পরিসংখ্যান নিয়ে হাজির হতে পারে। একটু জানতে চাই, ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি কি, আসলে এখন কোথায় আছে এই মুহূর্তে? সবশেষ অবস্থা যদি আমরা দেখি, সেক্ষেত্রে বলা যায় বিধ্বংসী রেমাল কিন্তু এখন নিস্তেজের পথে। এই অবস্থায় স্থল গভীর নিম্নচাপে রয়েছে, অবস্থান করছে যশোর ও এর আশপাশে। রেকর্ড বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে 203 মিলিমিটার। সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামীকালও, অর্থাৎ এর প্রভাব আগামীকাল পর্যন্ত রয়েছে। আপনি বলছেন যে 203 মিলিমিটার চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। আমরা দেখেছি অল্প বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রাম কিন্তু তলিয়ে যায়। এই মুহূর্তে আবার
পার্বত্য চট্টগ্রামের কথাও যদি আমরা বলি যে সেখানে ভূমিধস পাহাড় ধসের আসলে একটি সংখ্যা থাকে, এই পরিস্থিতিতে আসলে আমরা যে রেমালের তাণ্ডবের কথা বলছি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সামগ্রিকভাবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। আমরা যদি রেমালের তাণ্ডব এখন পর্যন্ত যেটুকু তথ্য আমাদের হাতে আছে সেটি দেখি, সেক্ষেত্রে উপকূলে বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ পরিবার, যেটি আমাদের সহকর্মীরাও জানাচ্ছিলেন। এখন এই অবস্থায় আপনি প্রকৃত তথ্য এখন পর্যন্ত জানতে পারবেন না। পাশাপাশি বরগুনায় বাঁধ ভেঙে ও জোয়ারে 20 গ্রাম প্লাবিত হয়েছে, বাগেরহাটে ভেঙে গেছে বেড়িবাঁধ, প্লাবিত 25 গ্রাম, ভেসে গেছে হাজার হাজার চিংড়ি ঘের, উপড়ে গেছে বহু গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। আমরা কিন্তু এখানে যে সংখ্যাটুকু দেখতে পাচ্ছি সেটিও কিন্তু প্রকৃত সংখ্যা নয়। আমি যেটি বলেছি, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় বিকেল পর্যন্ত তারা সময় নিয়েছেন গণমাধ্যমে জানানোর জন্য যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই বিকেলেও কি প্রকৃত তথ্য উঠে আসবে? আমার মনে হয় না উঠে আসবে, কেননা এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু আমরা রাজধানীতেও টের পেয়েছি, হয়তো বড় আকার না হলেও আমরা সকাল থেকে দেখছি যে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু রাজধানীর যে যারা কর্মজীবী মানুষ তারা অফিসে যাওয়ার পথে আমরা বেশ দুর্ভোগ পোহাতে হতে, আমরাও তাই আসলে দুর্ভোগ শেষ পরিস্থিতি একটু জানতে চাই ঢাকার এই মুহূর্তে আসলে অবস্থা কি। পরিস্থিতি জানতে গেলে এই মুহূর্তে চলে যাব কলাবাগানে, সেখানে আছে সহকর্মী তাজওয়ার। তাজওয়ার, কলাবাগানের কি অবস্থা? ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় অঞ্চলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আমাদের সহকর্মীরা আপনাদেরকে জানাচ্ছিল, এবং এই উপকূলীয় অঞ্চল দিয়ে এই রেমালের যে ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাস সেটি কিন্তু প্লাবিত করেছে বেশ কিছু অঞ্চল। তবে এর পাশাপাশি রেমালের যে ঝোড়ো হাওয়া সেটি কিন্তু 60 বর্গ কিলোমিটার ধরে কিন্তু এর প্রভাব রয়েছে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে গতকালই জানিয়েছিল, এবং সেই কারণে আজকে দেখা যাচ্ছে রাজধানীতে সকাল থেকেই অর্থাৎ ভোরবেলা থেকে কিন্তু প্রবল এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এই রাজধানীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বলা চলে, কারণ এখানে যে জলাবদ্ধতা সেটি দেখা দিয়েছে। বিশেষ করে এই কলাবাগান অঞ্চলে, আমরা এখন কলাবাগান এলাকায় আমরা অবস্থান করছি। এছাড়াও আমরা রাজধানীর মিরপুর অঞ্চলের কিছু খবর পেয়েছি যে এলাকাগুলো আসলে ব্যাপকভাবে এই পানির উঠে যাওয়ার কারণে প্রায় 2 থেকে 3 ফিট পানি উঠে যাওয়ার কারণে কিন্তু সেখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং এই জলবদ্ধতার কারণে যেটি দেখা যাচ্ছে যে এই অঞ্চলগুলো বা এই এলাকাগুলোর মানুষের ব্যাপক যে জনজীবন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, এবং এখানে কিন্তু কোনো ধরনের 2-2.5 ফিট পানি উঠে যাওয়ার কারণে কিন্তু যেই মোটর ভেহিকেলগুলো আছে, যেগুলো যান্ত্রিক যে ভেহিকেলগুলো আছে সেগুলো কিন্তু চলাচল করতে পারছে না। অর্থাৎ এখান দিয়ে সিএনজি কিংবা অটোরিকশা কিংবা গাড়ি বা মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এই অঞ্চলগুলোতে আসার পরে সেগুলো পানি ঢুকে, সাইলেন্সারের মধ্যে পানি ঢুকে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়াও এই এলাকাগুলোতে যেই দোকানপাটগুলো আছে সেখানে দোকানের ভেতরে পানি ঢুকে যাচ্ছে, ফলে যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু বলা চলে যে খুবই নাজুক অবস্থায় আছে, এবং বিভিন্ন বাসারও কিন্তু গ্যারেজে আমরা দেখেছি যে পানি উঠে গেছে, এবং নিম্ন যে নিচু এলাকায়, নিচু অঞ্চলের নিচু যেই বাসাগুলো আছে সেই বাসাগুলোতে বিশেষ করে টিন শেড বা যেগুলো ছাপরা ঘর বলি আমরা, সেই বাসাগুলোতে কিন্তু মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং তারা কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে জনজীবনে এমন বলা চলে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা টেলিভিশনে পর্দায় যে 1 হাঁটু পানি জমেছে সকাল থেকে, প্রায় টানা 7-8 ঘন্টার বৃষ্টিপাতের ফলে কিন্তু 1 হাঁটু পানি জমেছে। 2-2.5 ফিট পানি জমার কারণে কিন্তু এই এলাকার মানুষের জীবন সেটি কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে। তো রাজধানী কলাবাগান থেকে এই ছিল আমার কাছে রেমালে যেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীতে তার সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ তাজওয়ার। আমরা দেখছিলাম যে রাজধানীর কি অবস্থা, ঘরেও পানি ঢুকে গিয়েছে। আমরা আবার একটু উপকূলে ফিরবো। নোয়াখালীর হাতে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল। নোয়াখালীর কি অবস্থা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর হাতিয়ার বয়ারচর চেয়ারম্যানঘাট এলাকায়। এখানে গতকাল থেকে যে ঝড় শুরু হয়েছে সেই সৃষ্ট ঝড়ের কারণে এখানে যে জোয়ার এসেছে, জোয়ারের স্বাভাবিক চাইতে প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতা পানি বৃদ্ধি পেয়েছে। এই কারণে নোয়াখালীর হাতিয়ার নিজামদ্বীপ এলাকার 9টি ইউনিয়ন এবং 9টি ইউনিয়নের প্রায় 30,000 মানুষ এখানে জলবদ্ধতা শিকার হয়েছে। এছাড়া ধমারচর এবং
গেসা চর নামে আরো 2টি চরে প্রায় 20,000 লোক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য হাতিয়ার এমপি মোহাম্মদ আলী সাহেব তিনি আজকে লিখিতভাবে প্রধানমন্ত্রী দপ্তরে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় বরাবরে জানাইছেন যে হাতিয়ার 50,000 মানুষ এখানে পানিবদ্ধ হয়ে অবস্থা আছে এবং এই জলোচ্ছ্বাসের কারণে হাতিয়ার প্রায় 307 শতাধিক পুকুরের মাছ বেঁচে গেছে এবং হাতিয়ার অনেকগুলো মাছের ঘের বেঁচে গেছে, যার কারণে ওখানকার মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে অনেকগুলো গাছ ভেঙে পড়েছে এবং অনেকগুলো ছোট ছোট ঘর ভেঙে পড়েছে। তাছাড়া গতকাল দুপুর থেকে অদ্যাবধি পর্যন্ত নোয়াখালীর উপকূলীয় 5টি উপজেলা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন আছে, এখানে ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন আছে, মানুষ স্বাভাবিক যোগাযোগ থেকে তারা ব্যাহত হচ্ছে। এই জন্য এখানকার মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাগুলো বিভিন্ন এলাকা গিয়ে ক্ষয়ক্ষতি নির্ণয় করার চেষ্টা করতেছেন। নোয়াখালী জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার যিনি কর্মকর্তা আছেন তিনি আমাদের জানিয়েছেন যে আজ বিকেল 2টা পর্যন্ত তারা এখনো বিভিন্ন উপজেলা থেকে ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তালিকা পায়নি, যার কারণে আসলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জানেনি। এখানকার নোয়াখালী যিনি বন বিভাগের দায়িত্বে আছেন বিভাগীয় বন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে সেখানে অনেকগুলো গাছ পড়ছে, তারা এখনো তালিকা পায়নি। তো সব মিলে এখন বিদ্যুৎ এবং ইয়ে না থাকার কারণে এখানকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ছিল নোয়াখালীর হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। অনেক ধন্যবাদ কামরুল, সাবধানে কাজ করবেন। আমরা দেখছি এখনো পরিবেশ কিন্তু অনুকূলে আসেনি, এখনো বৈরী পরিবেশ, প্রতিকূল পরিবেশ রয়েছে। এর মধ্যে সহকর্মীরা যেটুকু তথ্য দিচ্ছেন অবশ্যই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। পাশাপাশি আমরা আরো কয়েকটি দুর্যোগ প্রবণ এলাকার খবর শুনবো। আপনি ইনান বলছিলেন যে চট্টগ্রামে পাহাড় ধসের সংখ্যা কিন্তু হয়, পাশাপাশি জলাবদ্ধতাও হয়। আমরা একটু চট্টগ্রাম এবং বরিশালে যুক্ত হবে। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস এবং বরিশালে অপূর্ব আপু। শুরুতে যাচ্ছি পার্থের কাছে। পার্থ, চট্টগ্রামের কি অবস্থা এই মুহূর্তে? ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে কিন্তু ভারী বর্ষণের কারণে পুরো নগরী জুড়েই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমরা এখন আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়। এখানেও কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানিতে কিন্তু তলিয়ে গেছে এবং এই এলাকার যারা কয়েক লাখ সাধারণ মানুষজন আছেন প্রতি বছর বর্ষা আসলে কিন্তু তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু এই হাঁটু থেকে কোমর সমান যে পানি রয়েছে সেই পানিতে হেঁটেই কিন্তু আসলে রাস্তা পারাপার করতে হচ্ছে, কিংবা তাদের যে দৈনন্দিন কাজকর্ম রয়েছে বা যারা অফিস আদালত থেকে বা কাজ সেরে ফিরে আসেন তাদেরকে কিন্তু আমরা দেখছি চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে যেমন আসলে সারাদিনেই কিন্তু ভারী বর্ষণ হবে, তেমনি সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যে হিসাব, সেক্ষেত্রে আমরা আসলে দেখতে পেয়েছি 132 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আসলে এই চট্টগ্রামের যারা সাধারণ মানুষজন রয়েছে তারা অভিযোগ করে বলছেন প্রতি বছর বর্ষা আসলে বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, এখানে যে দোকানগুলো রয়েছে সব পানির নিচে তলিয়ে যাবে, সেটাই যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোনোভাবেই এই পানি থেকে সাধারণ মানুষের যেন পরিত্রাণ নেই। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রায় 4টি সংস্থার প্রায় 14,000 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে ইতিমধ্যে 8,000 কোটি টাকার প্রকল্পের কাজও প্রায় শেষ, কিন্তু এর সুফল কিন্তু নগরবাসী কোনোভাবেই পাচ্ছেন। এবং আমরা দেখছি প্রতি বছর বর্ষা আসলেই সাধারণ মানুষজন কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে এবং জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব অপু। টানা মুষলধারায় বৃষ্টি হচ্ছে বরিশালে। কিছুক্ষণ আগেও বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলীর সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন বরিশাল বিভাগে এখন পর্যন্ত 7 জনের প্রাণ গেছে। বরিশালে 3 জন, ভোলায় 3 জন এবং পটুয়াখালীতে 1 জন মানুষ প্রাণ গেছে এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে। এবং এখনো কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছে প্রচন্ডভাবে। এখানে বাতাস বইছে, তীব্র বাতাস বইছে এবং শহরের অলি গলি থেকে শুরু করে সর্বত্র কিন্তু এখন হাঁটু পানি। আমি সরাসরি সেই ছবিটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। হাঁটু পানিতে
ছেয়ে রয়েছে এই শহর এবং বরিশালের বিভাগ নদ নদী যতগুলো রয়েছে প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু এখন বিপদ সীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আমি যদি বলি যে শহরের অলিগলি তো রয়েছে, সাথে সাথে বিভিন্ন বাসাবাড়ি, নিম্নাঞ্চলের বাসাবাড়িতে এখন তলিয়ে গেছে, মানুষ গৃহবন্দী হয়ে রয়ে গেছে। আমার কাছে যতটুকু তথ্য রয়েছে প্রায় 30,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী হয়ে গৃহবন্দী হয়ে রয়েছেন এবং প্রচুর পরিমাণে ফসলি জমি ক্ষেত নষ্ট হয়েছে। আসলে এখন পর্যন্ত নিরূপণ করা যাচ্ছে না কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই তাণ্ডব যেটি হয়েছে, রেমাল যেভাবে চোখ রাঙানি দিয়েছে তাতে সেই সংখ্যা কিন্তু অনেক হয়ে গেছে। এবং ঠিক বরিশালের আপনি জানেন যে আজকে যে খবরটি জানাচ্ছিলাম যে বরিশাল শহরের 2 মানুষ মারা গেছে এবং বাকেরগঞ্জে 1 মারা গেছে। প্রচন্ড বাতাস বইছে। আমার কাছে বরিশাল শহর থেকে আসলে সবশেষ এতটুকুই খবর ছিল। পরবর্তী খবরে আরো বিস্তারিত খবর জানানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ অপু। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রামের পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে এবং বরিশালের অপূর্বপুর সঙ্গে, কিন্তু তাদের যে এই যে সরাসরি সম্প্রচার তাতে কিন্তু ইরান একটি কথা বলা চলে, এটি তো গেল ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক বেশিক্ষণ বৃষ্টি, তাতেই অবস্থা। আর গুড়ি গুড়ি বৃষ্টি যখন হয় তাতেও কিন্তু এটাকে অপরিকল্পিত নগরায়ন কিন্তু বলা যায়। নগর এবং বরিশালের কথাও নয়, আবার আমরা যদি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফিরি, আমরা যত বড় আকারে আসলে এটি আঘাত হানার কথা ছিল, আমরা আসলে বেঁচে গেছি বলা হচ্ছে সুন্দরবনের কারণে, এবং সুন্দরবন এবারও আমাদের রক্ষা কবচ হিসেবে আসলে দাঁড়িয়েছে। ঠিকই বলেছেন, এই প্রতি বছর এরকম ঘূর্ণিঝড় আসে এবং ঘূর্ণিঝড় যখনই আসে ঢাল হয়ে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে যায় সুন্দরবন। যদিও কিছুদিন আগে সুন্দরবনে কিন্তু আগুন লেগেছে, সেই খবর আমাদের আছে। আমি যদি একটি মোটা দাগার একটু কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই, শুরুর দিকে আমরা কথা বলছিলাম যে কত আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আপনি খেয়াল করেছেন যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে গেছে, এবং যে কারণে আমরা বলছি যে প্রায় সরকার হিসেবে 8 লাখের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং নিতে পেরেছেন। সেই কারণে কি আসলে ইতিবাচক দিক, সুন্দরবন যেভাবে রক্ষা কবচ হিসেবে কাজ করছে ঠিক তেমনি অনেক বেশি মানুষকে সাইক্লোন শেল্টারে পাঠাতে পেরে, আশ্রয় কেন্দ্রে পাঠাতে পেরেও কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি কমানো গেছে। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে 10 জন মারা গিয়েছে এমন খবর আমরা জানি, তবে হয়তো আরো তথ্য আমাদের হাতে আসবে, কিন্তু আরো বড় বিধ্বংসী আকার ক্ষতি হতে পারত, আরো মানুষের আসলে এখানে একটা বিষয় আছে, মানুষের মধ্যে যে অনীহা, সেটা আসলে বিভিন্ন সময় যে পূর্বাভাসের যে মিসলিড করা হয়, বিভিন্ন বিভ্রান্ত করা হয়, সে কারণেও আসলে অনেক সময় মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। তবে প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা অনেক আগে থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের খবরগুলো পাই। এখন মানুষ যদি সচেতন হয়ে আশ্রয় কেন্দ্রগুলো চলে যায় সেক্ষেত্রে কিন্তু হতাহত কমিয়ে রাখা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।